নমস্কার সবাইকে সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্প পাঠে গোপাল ভাঁড়ের গল্প গোপালের বর্ধমান বিজয়। রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় গোপালের নাম কেবল নদিয়াতেই নয়, প্রতিবেশী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল। এদিকে বর্ধমান রাজসভাতেও একজন বিদূষক ছিল, তার নাম ছিল নেপাল। গোপালের নাম যশ দেখে নেপাল হিংসায় জ্বলে পুড়ে খাক হতে লাগলো। তার কথা তেমন কেউ জানে না, সে নিজেই নিজের ঢাক পিটিয়ে বেড়ায়, সবাইকে বলে বেড়ায় গোপালের চেয়ে সে বেশি চালাক, বুদ্ধি কৌশলও ধরে যথেষ্ট। এমনও বলে বেড়ায় একবার গোপালকে মুখোমুখি পেলে টিট করে ছাড়বে। নেপালের হম্বিতম্বি দেখে বর্ধমানের মহারাজা কৃষ্ণচন্দ্রকে একটি পত্র মারফত অনুরোধ করলেন, অনুগ্রহ করে যেন তিনি একবারটি গোপালকে বর্ধমানে তার রাজসভাতে পাঠিয়ে দেন। রাজা কৃষ্ণচন্দ্রের পক্ষে বর্ধমানের মহারাজার অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব হলো না। তিনি দূতের সঙ্গে গোপালকে বর্ধমানে পাঠিয়ে দিলেন। গোপাল বর্ধমানের রাজপ্রাসাদে উপস্থিত হতেই রাজা তাকে একান্তে গিয়ে গোপনে বললেন, বিশেষ জরুরি কারণে তোমাকে কষ্ট দিয়ে এখানে নিয়ে আসতে হয়েছে গোপাল। মহারাজ, অনুগ্রহ করে বলবেন কি আপনার জরুরি প্রয়োজনটা? শোনো গোপাল, আমার রাজসভার ভাঁড় নেপাল কদিন ধরে খুবই হম্বিতম্বি করছে, সে নাকি তোমার চেয়ে ঢের বুদ্ধিমান, তোমার চেয়ে অনেক বেশি জ্ঞান নাকি সে মগজে ধরে। তাই তার জ্ঞান বুদ্ধির দৌড় কতখানি পরীক্ষা করবার জন্যই তোমাকে আমার রাজসভায় নিমন্ত্রণ করে নিয়ে আসা। তুমি যদি বাকযুদ্ধে তাকে পরাজিত করতে পারো তবে প্রভূত ধনরত্নে তোমাকে পুরস্কৃত করব। একটু পরে নেপাল ও গোপাল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলো। রাজা, প্রধানমন্ত্রী, অন্যান্য পারিষদও রাজার জ্ঞানী গুণী ব্যক্তিদের উপস্থিতিতে রাজসভা গমগম করতে লাগলো। রাজা এবার নেপাল ও গোপালকে লক্ষ্য করে বললেন, তোমরা উভয়েই 3 জন করে লোক জোগাড় করো, যাদের একজন হবে সমুদ্রের ওপারে, একজন হবে সমুদ্রের এপারের এবং তৃতীয় জন হবে মাঝ সমুদ্রের। রাজার মুখে প্রতিযোগিতার বিষয়বস্তু শুনে নেপাল নিজের বাড়ির দিকে হাঁটা জুড়ল, আর গোপাল গেল রাজার অতিথিশালায়। রাজা 3 দিন সময় দিয়েছেন, এর মধ্যে তার বাঞ্ছিত 3 জন লোককে রাজসভায় হাজির করতে হবে। নেপাল এবার সোজা নদীর ধারে চলে গেল। সেখানে গিয়ে সে নদীর বিপরীত তীর থেকে একজন, সে যে তীরে দাঁড়িয়ে সেখান থেকে একজন এবং মাঝ নদীতে নৌকো নিয়ে মাছ ধরছে এমন একজনকে ধরে নিয়ে রাজসভায় হাজির হলো। কিছুক্ষণের মধ্যেই গোপালও রাজসভায় হাজির হলো। তার সঙ্গেও বিভিন্ন বয়সের 3 জন লোক, তাদের মধ্যে একজন সন্ন্যাসী, একজন প্রবীণ পণ্ডিত এবং তৃতীয় জন বারবনিতা। বর্ধমান রাজসভার ভাঁড় নেপাল আগে তার সংগৃহীত ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে বলল, মহারাজ, আমার এই লোকটা নদীর বিপরীত পাড়ে ছিল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সে পাড় থেকে একে সংগ্রহ করেছি, আর এ লোকটি মাঝ নদীতে মাছ ধরছিল। অতএব আপনার আদেশ অনুযায়ী 3 জনকেই আপনার দরবারে পৌঁছে দিয়ে কর্তব্য সম্পাদন করলাম। বর্ধমানের রাজা এবার গোপালের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। গোপাল রাজাকে যথোচিত অভিবাদন সেরে বলল, মহারাজ,
আপনার অদিষ্ট 3 ব্যক্তিকে আপনার দরবারে হাজির করেছি। আমি এদের প্রত্যেকের পরিচয় দিচ্ছি, তবেই বুঝবেন আমি আপনার বাঞ্ছিত ব্যক্তিদের আপনার দরবারে হাজির করতে পেরেছি কি না। গোপাল এবার সন্ন্যাসীর দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, মহারাজ, ইনি মনে প্রাণে সন্ন্যাসী, ঐশ্বরিক কাজকর্মে সর্বদা নিযুক্ত থাকেন। এর দেহ খাঁচাটি এখানে পড়ে থাকলেও মন প্রাণ পড়ে থাকে ওপারে। আসলে তিনি ওপারের বাসিন্দা, আর ইনি একজন প্রবীণ ব্রাহ্মণ পণ্ডিত। এর একমাত্র চিন্তা মান, যশ, খ্যাতি। জাগতিক চিন্তা ভাবনা নিয়েই তিনি প্রতিনিয়ত নিজেকে ব্যাপৃত রাখেন। অতএব অস্বীকার করার উপায় নেই, ইনি মর্তলোকের অর্থাৎ এপারের অধিবাসী। এবার বারবনিতার দিকে অঙ্গুলি নির্দেশ করে গোপাল বললেন, মহারাজ, ইনি একজন বারবনিতা। এর পরকালের চিন্তা বলে কিছু থাকলে অবশ্য নিজের পেশায় লিপ্ত থাকতে পারতেন না। আবার ইহকালের আকর্ষণও এনার মধ্যে নেই। এনার একমাত্র চিন্তা কোনো রকমে একটি করে দিন অতিক্রম করা। এপার ও ওপার যার কাছে অর্থহীন, তাকে কি আমরা মাঝ সমুদ্রের ব্যক্তি বলে মনে করতে পারি না? মহারাজ, এবার আপনিই বিচার করে বলুন, আমি আপনার বাঞ্ছিত ব্যক্তিদেরকে হাজির করতে পেরেছি কি না। বর্ধমানের মহারাজা বহুভাবে গোপালের উপস্থিত বুদ্ধির তারিফ করলেন। পারিষদের কাছে সল্লাসে বললেন, আমার রাজসভার ভার নেপালের চেয়ে গোপালের উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, অমায়িক ব্যবহার প্রভৃতির বিচারে শ্রেষ্ঠত্বের অধিকারী। সবচেয়ে বড় কথা, এমন একজন অনন্য জ্ঞানী ও বুদ্ধিমান হয়েও তার আচরণে এতটুকু অহমিকা প্রকাশ পায় না। বর্ধমানের মহারাজা তাকে প্রভূত পুরস্কারে ভূষিত করলেন। গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।